এইটা না, ওইটা। ওইটা ম্যাডাম? হ্যাঁ। নাইস, একদম ঠিক জিনিস হাতে নিয়েছেন। আপনার স্ট্যান্ডার্ডিটি অনুযায়ী ঠিক এই প্রোডাক্টটাই যায়। এই পুরো মেকআপ কিটটার দাম কত? তাহলে কেমন হলো ফুটবল ম্যাচ? আমাদের টিম জিতে গেছে। হ্যাঁ, ভেরি গুড। কপিল, তাহলে কি বলো? পরে কথা বলছি এই নিয়ে। এখন কেন না? কি হয়েছে মা? কিছু না বাবা, ওটা আমার আর তোমার মায়ের পার্সোনাল ব্যাপার। তুমি খাবার খাও। রোজ রোজ কি আমার কোনো জিনিস পছন্দ হয় বলো? এখন পছন্দ হয়ে গেছে যখন। বলছিলাম যে এই আলোচনাটা পরে করি। 20,000 টাকার মেকআপ কিট? অনিতা, কোনো তো একটা কারণ থাকবে এটা কেনার। কপিল, আমার পছন্দ এটা কি যথেষ্ট নয় তোমার জন্য? আরে তোমার তো সব জিনিসই পছন্দ হয়, কিন্তু কমন সেন্স বলেও তো একটা জিনিস আছে নাকি? কপিল, তুমি আমাকে একেবারেই খরচা করতে দাও না। তুমি এত আয় করছো, তাতে আমার কি লাভ হচ্ছে? হ্যাঁ, আমি স্বীকার করছি যে রোজগার আছে, কিন্তু সহজে হয় না। প্রচুর মেহনত করতে হয় ইলেকট্রনিক্সে। একটা অর্ডারের জন্য প্রাণ দিতে হয়। টাকাটা আমি রোজগার করছি ভালোভাবে বাঁচার জন্য, বেফালতু খরচা করার জন্য নয়। তোমার মনে হয় আমরা খুব ভালোভাবে রয়েছি? আমার বন্ধুর বর্ণা তোমার থেকে অর্ধেক টাকা ইনকাম করে, তাছাড়াও 3-4খানা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের মর্জির মালিক। আর আমাকে দেখো, আমার সব ছোট ছোট দরকারের জন্য তোমার কাছে ভিক্ষে করতে হয়। খুব কষ্ট হয় আমার যখন তুমি আমার টাকা আর তোমার টাকা কথাগুলো বলো। আর স্বামী আর স্ত্রীর মধ্যে টাকা নিয়ে আলোচনাটাকে তো ভিক্ষা করা বলে না। যাই হোক, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমাকে সকালে উঠতে হবে, আমি শুতে চললাম। মা, আজকে টিফিনে কি আছে? ওই একই বাবা, সেম রুটি আর সবজি। চলো চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ওকে মা, বাই মা। দিদিমণি, দিদিমণি 2 মিনিট একটু কথা ছিল। কত টাকা চাই মঞ্জু? ও 2000। মাত্র 2000? 20,000 দিয়ে দিচ্ছি না। কি বলো তো, তোমার দাদাবাবু আমাকে নতুন ক্রেডিট কার্ড দিয়েছে, কোনো লিমিটই নেই সেটার। আসলে আমার স্বামীর শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, আর ওষুধের কথা তো জানেনি, দিন দিন দাম বাড়ছে। আমি তো কাজলকে ফুল টাইম কাজে লাগিয়ে দিতাম, কিন্তু ওর দেখাশোনা কে করবে? আমি তোমার স্বামীর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবো খালি, কিন্তু অ্যাডভান্স দিতে পারবো না। আরে টাকা নেই আমার কাছে। যেটা দেবো সেটা হলো সান্ত্বনা, যেটা তোমার দাদাবাবু আমাকে দিনে 2 বার দিয়ে থাকে। যদি খরচা কম করতে হয় তাহলে চাহিদা কমাও। কোথায় চললে তুমি? শপিং করতে। আর কোথায় যাব? মলে সবাইকে দেখবো দামি জিনিস কিনতে, আর ভালো করে আনন্দ করতে দেখবো। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবার। তাহলে যাওয়াটার দরকার কি? ঘরেই তো থাকতে পারো, সুখে থাকবে। আচ্ছা, তুমি তোমার দোকানে প্রত্যেকটা লোকেদের এটা কেন বলো না যে আমাদের দোকানে আসেন কেন? না এলেই তো ভালো থাকতেন। তারা তোমার দোকানে এসে টিভি, মিউজিক সিস্টেম কেন কিনবে? মানে কেন? না কিনলেও তো পারতো। দাদা, আপনি যাবেন? ম্যাডাম, শেয়ারিং অটো 15 টাকা লাগবে।
ম্যাডাম আপনার জায়গা চলে এসছে। এই নিন। আমি এখানে কাছাকাছি থাকি। তুমিও এখানে কাছাকাছি কোথাও থাকো অনিতা? ইয়েস, কি করো? আমি হাউস ওয়াইফ। মলে গেছিলে শপিং করতে? হ্যাঁ, ওই রকমই কিছু। বিউটিফুল। কি? তুমি খুব সুন্দর। ওকে, আর তুমিও। আই থিঙ্ক সব মেয়েদেরকেই এটা বলে থাকো, তাই না? যে ও খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ, তা বলি। গুড। আই থিঙ্ক আমি অন্তত অ্যাকসেপ্ট করলাম। তুমি কি করো? আমার সিম্পল পলিসি, কম কাজ করো আর টাকা বেশি কামাও। গ্রেট। মানুষের আর কি চাই? এত টাকা হোক যে হাত খুলে খরচা করা যায়, যাতে টানাটানিও না পড়ে, আর যাতে কারোর সামনে নত না হতে হয়। কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তোমার হাতটা এখন খালি। তুমি নিজেই কোনো কাজ করো না কেন টাকা কামানোর জন্য? এত বছর পরে জবের জন্য চেষ্টা করা, আর কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। ডিগ্রির নামে শুধু বিএ পাস, আর সেটাও যখন অনেক বছর আগে করা। ডিফিকাল্ট। না, এমনটা নয়। যদি কাজ করতে চাও তাহলে কাজ পেয়ে যাবে, তাও আবার খুব ভালো। আচ্ছা, তুমি আমাকে জব দেবে? ক্লায়েন্ট পাইয়ে দেবো। আমি দালাল। দালাল? মেয়েদের, তোমাদের মতো সুন্দরী মহিলাদের। আরে দেখো, এতে অনেক টাকা পাবে, অনেক টাকা, অনেক টাকা। তুমি বিউটিফুল ইয়ার, সেক্সি, নিজেকে এরকম ভাবে ওয়েস্ট করো না। আমি ওরকম নই, ঠিক আছে? 2 ঘন্টার জন্য 10,000 পাবে। ক্লায়েন্ট আমি নিয়ে আসবো, আর জায়গাটাও আমি ঠিক করে দেবো। তুমি নতুন, তাই তুমি 2 ঘন্টার 15,000 টাকাও পেতে পারো। এইসব কথা আমার পছন্দ নয়, আর তুমি যেটা ভাবছো সেটা একদমই নয়। 5,000 আমি নেব। দেখো, হোটেলের বিলটাও আমিই সামলে নেব। সরি। দুপুরের টাইমটাই তোমার জন্য ঠিক হবে। বর অফিসে থাকবে, তুমি ফ্রি। একদিন মলে না গিয়ে হোটেলে চলে এসো। একদিন হোটেল আর একদিন মল। তোমার যত টাকা ইচ্ছে উড়িও, তাও আবার ক্যাশ। আমি বললাম না সরি। অনিতা, দেখো, যৌবন শুধু একবারই আসে। যদি এর সদ্ব্যবহার না করলে তো কি করলে? তুমি 2 ঘন্টার জন্য 20,000 টাকাও পেতে পারো। তোমার মধ্যে ওই এক্স ফ্যাক্টর আছে। আমি কিছু শুনতে চাই না। কার্ডে আমার নম্বর আছে। প্রয়োজন হলে কল করো। দেখো, তুমি এতে অনেক টাকা পাবে, অনেক টাকা, অনেক টাকা। 2 ঘন্টার 10,000। বাবা, আমাদের স্কুলে 5 দিনের ট্রিপ আছে। সব বন্ধুরা যাচ্ছে, আমিও যাব। তাহলে যাও, আমি কোথায় বারণ করেছি? শুধু একবার তোমার মা টিচারের সাথে কথা বলে নিক। মা, তুমি শ্রদ্ধা টিচারের সাথে কথা বলবে তো? মা, মা, শ্রদ্ধা টিচারের সাথে কথা বলবে তো? কি ব্যাপারে বাবু? কোথায় হারিয়ে গিয়েছিলে? আমরা তো হরিশের স্কুলের পঞ্চগণী ট্রিপ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, পড়েছিলাম সার্কুলার। করছি বাবু, কালকে করছি। না। কিছু বললেন? হ্যাঁ, না কিছু না মঞ্জু। দিদিমণি, হ্যাঁ মঞ্জু, দিদিমণি, ওই যে অ্যাডভান্সের কিছু করুন না। এটা খারাপ হচ্ছে মঞ্জু। আমি তোমাকে বলে দিয়েছি যে অ্যাডভান্স দিতে পারবো না। তোমার কোনো অন্য ব্যবস্থা করা উচিত ছিল না? লাস্ট মিনিট পর্যন্ত আমার ভরসাতেই রয়েছো।
মা, আমি বাড়ি চলে যাব, বাসনগুলো হয়ে গেছে। হ্যাঁ কাজল, তুই বাড়ি যা, খাবারটা গরম করে বাবাকে খাইয়ে দিস। বাবার ওষুধ তো সকালেই শেষ হয়ে গেছিল, তো এবার খাবার পরের আমি কোথা থেকে দেব বলো মা? দিবি, সন্ধ্যাবেলার মধ্যে দিবি, আমি কিছু ব্যবস্থা করছি, তুই যা। হুম। দেখো ওতে অনেক টাকা পাবে, অনেক টাকা, অনেক টাকা। তুমি বিউটিফুল ইয়ার, সেক্সি, নিজেকে ওয়েস্ট করো না। দুদিনের মানসিক টানাপোড়েনের পর অনিতা শেষমেশ ময়ূরের প্রস্তাবকে স্বীকার করার বিষয়ে ঠিক করে নেয়। সে নিজেকে বোঝায় যে সে সঠিক কাজ করতে চলেছে, আর এটা একটা সুযোগ হবে সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য যা প্রত্যেক দিন তাকে হীনমন্যতায় ভোগায়। মেকআপ কিটটার দাম কত? কিন্তু অনিতার এই পদক্ষেপ তাকে সম্পূর্ণ এক অন্য রাস্তায় নিয়ে যাবে। এই রাস্তা বেইমানির জগতে গিয়ে শেষ হয়, যেখানে লালসা প্রত্যেক মুহূর্তে চিলের মতো ঝাঁপিয়ে পড়ে, আর প্রতি মুহূর্তে শিকার হতে থাকে সম্ভ্রম এবং মনুষ্যত্বও। ট্রিপল 4567898। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ফোন কেন ধরছে না? হ্যালো, হাই, কে? অনেকগুলো মিস কল দেখলাম তোমার। ময়ূর বলছি। হ্যাঁ বলো। আমি আউট অফ স্টেশন ছিলাম, আজকেই মুম্বাইতে ফিরলাম। এটা আমার মুম্বাইয়ের নম্বর। তোমার অনেকগুলো মিসড কল দেখলাম। আমি ভাবছিলাম যে যে তুমি আমার সঙ্গে কাজ করতে চাও। ওই আমি মানে বলতে চাইছি। আচ্ছা দেখো, এসব কথা ফোনে বলা সম্ভব না। কালকে দেখা করি। কোথায়? সেখানেই যেখানে আমাদের প্রথমবার দেখা হয়েছিল। ওই অটো স্ট্যান্ডের পেছনে একটা কফি শপ আছে। হ্যাঁ দেখেছি, কিন্তু ঢুকিনি কখনো। 2:30টার সময় দেখা হচ্ছে কাল। কি ব্যাপার বলো তো? এত কি চিন্তা করছো? কিছু না। হাই। তুমি সত্যিই কিন্তু খুব সুন্দরী। 10 দিয়ে শুরু করাটা অন্যায় হবে। 20 দিয়ে শুরু করি। ময়ূর, আই এম সরি। আমার মনে হয় না যে আমি এগুলো করতে পারবো। দেখো আমি বুঝতে পারছি এটা তোমার প্রথমবার, তাই একটু নার্ভাস লাগছে, কিন্তু আমি তোমাকে বলছি তো এই কাজটা একবার করে নিলে তোমার সব নার্ভাসনেস চলে যাবে। না ময়ূর, আই মিন আমি ম্যারিড, আমার একটা বাচ্চা আছে। আমার পক্ষে সব। আমার কাছে বেশিরভাগ মহিলা তোমার মতন, বিবাহিত, ভালো ঘরে, ডিসেন্ট। অনেকে তো তোমার থেকেও বয়স্ক। হ্যাঁ, প্রথম প্রথম সবাই একটু নার্ভাস ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ লাইনটা ছাড়েনি। ধীরে ধীরে তো কাজের আসল মজা শুরু হয়। মানে টাকাই এত পাওয়া যায়, আর সব ক্লায়েন্ট খুবই ডিসেন্ট হবে। আর হ্যাঁ, রুমও 3 স্টারের থেকে কম হবে না, আমার গ্যারান্টি। সেসব তো ঠিক আছে ময়ূর, আমি জানি যে আমার চাহিদাগুলো একটু বেশি, কিন্তু কিন্তু কোনো এমন কাজ নেই যেটাতে এসব করতে না হয়।
এমনিতে একটা আইডিয়া আছে আমার কাছে, যাতে তোমার ফার্স্ট টাইম একটু সোজা হয়ে যাবে। যেমন? প্রথমবার আমার সঙ্গে করে নাও, দেখো তুমি কমফোর্টেবলও থাকবে, আমার গ্যারান্টি। না না ময়ূর, আমি নিজেই এটা চাই না। তাহলে ঠিক আছে, ছেড়ে দাও, ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ রমেশ দা। আরে ভাই কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কিছু অ্যারেঞ্জমেন্ট করেছো? আরে রমেশ দা, তুমি চিন্তা করো না, তোমারই কাজটা করছি। কাল রাতেই তো তোমাকে বললাম, তার উপর তোমার রিকোয়ারমেন্টও স্পেশাল, একটু টাইম লাগবে। না না, এত সময় দেওয়া যাবে না, একটু তাড়া আছে। তোমার উপর পুরো ভরসা করেছিলাম আমি। আরে টেনশন নেবে না বাবু মশাই, আমার গ্যারান্টি তুমি খুশি হবেই। কিন্তু ওই রিকোয়ারমেন্টটা মনে আছে তো? হ্যাঁ ভাই, ওটা কিন্তু ভীষণ জরুরি। রমেশ দা, প্রত্যেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমার মনে থাকে। এক দুদিন সময় দাও, কোনো অভিযোগ হবে না। এবার রাখি। আসলে আই মিন কিছু টাকা কম হলেও চলবে, কিন্তু কোনো এমন কাজ নেই যেখানে এসব করতে হবে না। একটা রিকোয়ারমেন্ট আছে আমার, যদি তুমি সেটা পূরণ করো তাহলে টাকাটা তুমি পাবে, আর তোমাকে কিছু করতেও হবে না। কি করতে হবে আমাকে? আমি একটা ভার্জিন মেয়ে চাই, একেবারে কুমারী। এসব কি বলছো তুমি? আরে ক্লায়েন্টটা অনেক বয়স্ক, ওর বউ মারা গেছে, ওর বাড়িতে রাখার জন্য একটা ফ্রেশ মেয়ে চাই, একদম কুমারী। মেয়েটা ঠিকঠাক হলে বিয়েও করে নিতে পারে। আমি আমি এরকম একটা মেয়ে কোথা থেকে নিয়ে আসবো? আরে यार অনিতা, টাকার জন্য তো লোকে অনেক কিছু করে। আর দেখো আমার হিসাব কিন্তু একদম ক্লিয়ার কাট, আমি এই মেয়েটার জন্য 12 লাখ টাকা পাবো, আর যদি তুমি এই মেয়েটা এনে দাও তাহলে 4 লাখ টাকা তোমার। একটা মেয়ে এনে দেওয়ার জন্য 4 লাখ টাকা কম হয় না, ভেবে দেখো। আর ভালোভাবে ভাবো, যে কোনো গরিব যার অভাবে দিন কাটছে, যার টাকার অনেক প্রয়োজন, ভেবে দেখো ভালো থাকবে মেয়েটা। 1 ডজন ছেলের সঙ্গে শোয়ার দরকার নেই, শুধু একটাই লোক হবে, হয়তো ওর সঙ্গে বিয়েও করে নেবে, এনজয় করবে, তারপর ও খুশি, ক্লায়েন্ট খুশি, তুমি খুশি, আমি খুশি, সবাই খুশি। 1 ডজন ছেলের সঙ্গে শোয়ার দরকার নেই, শুধু একটাই লোক হবে, হয়তো ওর সঙ্গে বিয়েও করে নেবে, তারপর ও খুশি, ক্লায়েন্ট খুশি, তুমি খুশি, আমি খুশি, সবাই খুশি। আমি এই মেয়েটার জন্য 12 লাখ টাকা পাবো, আর যদি তুমি এই মেয়েটা এনে দাও তাহলে 4 লাখ টাকা তোমার। একটা মেয়ে এনে দেওয়ার জন্য 4 লাখ টাকা কম হয় না। 4 লাখ অনেক বড় অ্যামাউন্ট। যদি আমাদের মধ্যে এই ডিলটা ডান হয়ে যায় তাহলে তুমি আমার পার্টনার হয়ে যাবে, তখন নতুন নতুন ডিল আসার সাথে সাথে আমি তোমার শেয়ারও বাড়িয়ে দেবো। তোমার এমনিতেও খুব বেশি কিছু করতে হবে না, আমি তোমাকে রিকোয়ারমেন্ট দেবো, তুমি আমাকে মেয়ে সাপ্লাই করবে, তোমার কারোর সঙ্গে শুতেও হবে না, আর তোমার টাকাও বাড়তে থাকবে। আর বেশি ভেবো না, হ্যাঁ বলে দাও। দামি জিনিসের লোভ এমন একটা সিদ্ধান্তের পরিণতি দিল যা অনিতা কখনো ভাবতেও পারেনি যে সে করতে পারবে। এই সিদ্ধান্তটা সেই পরিবেশে আরো দৃঢ় হলো যেখানে অনিতার স্বামী তার মূল্যবান চাহিদাগুলোকে পূরণ করতে অস্বীকার করতে থাকে। প্রথম পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছিল, আর দ্বিতীয় পদক্ষেপের জন্য আর এক পা বাড়ানো হয়ে গিয়েছিল। অনিতা খুব গভীরভাবে এটা ভাবতে থাকে যে এত টাকা সে কিভাবে জোগাড় করবে যা ময়ূর তাকে দেবে বলে কথা দিয়েছিল। কাজল, এটাও ফেলে দাও, তারপরে এটাও মেজে দিও। হ্যাঁ দিদি। নষ্ট হয়ে গেছে। হুম।
আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ তুই যা কাজল, বাবার কাছে থাক যা। মঞ্জু, হ্যাঁ দিদিমণি। ওষুধের জন্য টাকা পেয়ে গেলে নাকি এখনো দরকার? দরকার দিদিমণি, খুব দরকার। 2 সপ্তাহ হয়ে গেছে ওকে ওষুধ দিইনি। ডাক্তার বলছে হাসপাতালে নিয়ে যেতে, তার জন্য তো টাকা দরকার না? আমি নিজে সব রকম চেষ্টা করব। দেখো মঞ্জু, আমি তোমাকে অ্যাডভান্স তো দিতে পারবো না, কিন্তু হ্যাঁ টাকা আয় করার একটা উপায় বলতে পারি। উপায়? বসো। একটা লোক আছে, বিয়ে করতে চায়। বিয়ের খরচাটাও নিজেই দেবে, 2 লাখ টাকা দেবে আমাকে। 1 লাখ তোমার ধরে নাও। 1 লাখ? 1 লাখ। আমি তো আজ অব্দি একসাথে 1 লাখ টাকা দেখিনি। কিন্তু এই বিয়েটার কি ব্যাপার দিদিমণি? তোমার হাজবেন্ডের ক্যান্সার, তাই না? হ্যাঁ দিদিমণি। এই রোগটা খুব সাংঘাতিক। যতই আয় করবে না, সব ওর অসুখের পিছনে চলে যাবে। এই রোগটা সবাইকে মেরে ফেলে। মেরে ফেলেছে, আমাদের সবাইকে মেরে ফেলেছে। কাজলের কথা কিছু ভাবলে? মানে মঞ্জু, আমি কাজলের বিয়ের কথা ভাবছি। কাজলের বিয়ে? দিদিমণি, ওর এখন মাত্র 15 বছর। পারফেক্ট। দেখো, যে বিয়ে করতে চায় ওনার 15-16 বছরেরই একটা মেয়ে দরকার, কুমারী। কিন্তু দিদিমণি, আরে কাজলের কথা ভাবো, ওর ভবিষ্যতের কথা ভাবো। এক তো তোমার মাথায় ওর বিয়ের জন্য চিন্তা, তার উপর তোমার হাতে 1 লাখ টাকা থাকবে, আর ও এত বড় একটা বাড়িতে যাচ্ছে। একবার যদিও মরে যায় না, 58 বছর বয়স। 58 বছর বয়সী লোক? দিদিমণি, আমার 15 বছরের মেয়ে বুড়ো লোকটার সঙ্গে কি করে বিয়ে করবে? আরে বোকা, বয়সে যেও না, আগে মেয়ের ভবিষ্যতের কথা ভাবো। মঞ্জু, তুমি যেভাবেই চেষ্টা করে যাও না কেন, ওকে নিয়ে গিয়ে কোনো মজদুর, কোনো শ্রমিকের সাথেও যদি বিয়ে দাও না, হ্যাঁ ইয়াং হবে, তারপরে সব শেষ। ওর তো কোনো ক্ষমতাই থাকবে না স্বপ্ন দেখার। তাহলে তুমি তোমার মেয়ের স্বপ্ন কোথা থেকে পূরণ করবে? একদিকে এই লোকটা একেবারে মালদার, আর যতদিন বেঁচে থাকবে তোমার মেয়েকে রানী বানিয়ে রাখবে, আর মরে যাওয়ার পরেও কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়ে যাবে। পাগল হয়েও না, ভাবো। কাজলের কথা ভাবো, ওর ভবিষ্যতের কথা ভাবো। এক তো তোমার মাথায় ওর বিয়ের জন্য চিন্তা, তার উপর তোমার হাতে 1 লাখ টাকা থাকবে, আর ও এত বড় একটা বাড়িতে যাচ্ছে। ওষুধ নিয়ে আসছো? না গো, তাও থেকে অ্যাডভান্সের ব্যবস্থা করতে পারলাম না। যে করেই হোক আমাদের না টাকা জোগাড় করতেই হবে। তোর বাবাকে 3 সপ্তাহ ধরে ওষুধ দিতে পারিনি আমি। মা, এত দামি ওষুধ কেনার তো একটাই উপায়। কি উপায় বলছিস? আমার নিজের জন্য একটা কোনো ফুল টাইম চাকরি দেখে নিচ্ছি। তাতে কিছুই হবে না রে, জীবন বয়ে যাবে বাসন মাজতে মাজতে, কিন্তু তাতেও কিছু হবে না। মা, তাহলে কি করা যায়? একটা পথ আছে, যে পথে তুই অনেক টাকা রোজগার করতে পারবি। সেটা কি উপায়? বলো না, কি কাজ? কাদের বাড়িতে কাজ করতে হবে? আমাদের কাজলের জন্য কি কাজ আছে? বলছি, আগে খাবারটা তো খাও। কাজল,
কোনো ছেলের সাথে প্রেম টেম করছিস না তো? কি কি সব যাতা বলছো মা? আমি পুরো দিন বাড়িতেই থাকি বাবা দেখাশোনা করার জন্য, নয়তো তোমার সাথেই থাকি বাসন মাজা ধোয়ার কাজে। তাহলে আবার কিসের চক্কর আর মা? বাবার শরীর খারাপের আগে সত্যি কথা বল আমাকে। না গো মা, তুমি এসব কি বলছো? আজ পর্যন্ত আমি কোনো ছেলেদের সাথে কথাই বলিনি। যে বিয়ে করতে চায়, ওনার 15-16 বছরেরই একটা মেয়ে দরকার, কুমারী। তোকে বিয়ে দেব আমি, নিজের বাড়িতে যাবি, নিজে সংসার করবি, রাজরানী হবি। না মা, আমি এখন কোনো বিয়ে করব না। চুপ কর। মা আমি সত্যি বলছি। মা আমি না কিছু একটা কাজ করতে চাই, অনেক টাকা রোজগার করতে চাই আমি, বাবার যাতে ভালোভাবে চিকিৎসা করাতে পারি। আর মা তুমিও যাতে ভালো থাকো। আর এতগুলো টাকা কোত্থেকে আসবে? আকাশ থেকে পড়বে? মা যদি বাবার শরীর খারাপ না হতো, আমার স্কুল না ছাড়তে হতো, তো আমি অনেক পড়াশোনা করে কোনো একটা বড় ডাক্তার হতে পারতাম। মা কোনো ব্যাপার না, বাড়ির কাজ বা অন্য কোনো কাজ করে সংসারের জন্য অনেক টাকা রোজগার করব। তুমি দেখো মা। কত ছোট্ট আমার মেয়েটা, মোটে 15 বছর। আর দেখো কথাগুলো পুরো বড়দের মতো। আমার বয়স 15 বছর, কিন্তু আমি কোনো বাচ্চা নই, সেটা আমিও জানি গো মা। এই জগতে না সবচেয়ে বড় হলো টাকা। আর মা আমি না অনেক টাকা রোজগার করতে চাই। এই জন্য মা এরপর থেকে তুমি আমাকে একদম বিয়ের কথা বলবে না। ক্ষমা। কাজলের মোটে 15 বছর বয়স, আর ওকে একটা 58 বছরের বুড়োর গলায় ঝুলানোর কথা ভাবছি। আর আমার মেয়ে কত ভাবে আমার আর ওর বাবার কথা। কিন্তু 1 লাখ টাকা, কত অভাব দূর হয়ে যাবে আমাদের। অনেক অনেক টাকা, 1 লাখ। কাজল আমি বেরোচ্ছি। হ্যাঁ মা। মা আমি আসছি। সাবধানে যাস। হ্যাঁ। কাজলের সাথে কথা হলো? না হয়নি, আর হবেও না। দিদিমণি কাজলের মোটে 15 বছর বয়স, আমার একমাত্র মেয়ে। একটা বুড়োর কাছে আমি ওকে বিক্রি করতে পারবো না। তার মানে সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখবে? ওর ভাগ্যে থাকলে একটা ভালো ছেলে ঠিক পেয়ে যাবে। আরে ভাগ্য তো একটা সুযোগ দিচ্ছে ওকে, তার সাথে 1 লাখ টাকাও পাচ্ছ তুমি। এই নরক থেকে বাইরে যাবে তুমি। আমি জানি দিদিমণি। জানো যখন বোঝাও না কাজলকে, কিন্তু তার আগে নিজেকে। আমি নিজেকেই বোঝাতে পারছি না। ছেড়ে দাও। নিজের পেটের মেয়ের সঙ্গে এসব করতে পারবো না আমি। কিন্তু আরেকটা মেয়ে আছে। কে? রাবিয়া, আমাদের পাশেই থাকে, ফতেমা, ওর মেয়ে। কাজলের বয়সী। ও কেন মানবে এটা? আমাদের মতোই গরিব। বাড়িতে ওর মা একলা, ছোট ভাই। স্কুলে টুলে যায় নাকি? ও তো কাজলের থেকে কয়েক বছর আগেই ছেড়ে দিয়েছে, সেলাই পড়ার কাজ করে। আমার বাড়ির পাশেই ওর বাড়ি। একেবারে সাদা মাটা মেয়ে। ওর মাও সহজ সরল। চলো মা আমি বেরোচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ দেখ, আজকে স্কুল থেকে আসার পথে রাবিয়া দিদির থেকে চাবি নিয়ে আসিস, আমার আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন,
এনে 20 টাকা। স্কুল থেকে আসার পথে দোকান থেকে জিনিসটা আনতে ভুলিস না যেন। মেয়েটা সহজ সরল হবে, কিন্তু কুমারী হবে এটার কি গ্যারেন্টি আছে? আর বিয়ের জন্য তৈরি থাকবে এর কি গ্যারেন্টি আছে? আমি জানি না দিদিমণি, কিন্তু শুধু এটুকু জানি যে বিয়ের কথা যদি বলি না আমি, একদম না করে দেবে। কেন? আমার কাজলের মতোই মায়ের হাতে হাতে কাজ করে, যা রোজগার করে সবই ফতেমাকে দিয়ে দেয়। ছোট ভাইকে স্কুলে পাঠায়, বাড়ির সব দায় দায়িত্ব ওর কাঁধে। ওর বাবা কিছু করে না? 5 বছর আগে বিল্ডিং এর কাজ করতে করতে পড়ে মরে গেছে। সেদিন থেকে বাবার দায়িত্ব পালন করে। তাহলে এই কথাটা বলার মানে কি মঞ্জু? হ্যাঁ, কেন ওর নাম নিচ্ছ তুমি? যখন রাজি নয় তখন আমাদের কি কাজে লাগবে ও? আপনার তো মেয়ে চাই, কাজল হোক বা রাবেয়া। সকালে দেখলাম রাস্তায়, তাই মনে হলো আপনাকে বলি। এবার আপনি বুঝুন কি করবেন না করবেন। অনিতা, তুমি একটা কাজ করতে পারো। কি? দেখো তোমার কাজের মাসি কাজটা করতে পারবে কিনা জানি না। তুমি আমাকে রাবিয়ার নাম্বারটা জোগাড় করে দাও। ও তো তোমাকে চেনেও না। হ্যাঁ, কিন্তু ও অভাবটাকে খুব ভালো করে চেনে, আর আমি গরিবের অভাবটাকে খুব ভালো করে জানি। ওকে কিভাবে পটাতে হয় সেটা আমার ওপর ছেড়ে দাও। এবার রাবিয়াকে নিশানা বানানো হলো। এই বাচ্চাটির মাধ্যমে অনিতা এবার তার টাকা তৃষ্ণা মেটাতে চাইছিল, আর এই শিকারে এবার মঞ্জুও ঝাঁপিয়ে পড়ল, কারণ তারও ততটাই তৃষ্ণা ছিল। অনিতা, মঞ্জু আর ময়ূরের কাছে রাবিয়া ছিল একটা সুযোগ সেটা পাওয়ার, যা তারা চাইতো। নম্বর তো আমি দিয়ে দেবো, কিন্তু একটা ঝামেলা আছে। কিরকম ঝামেলা? ওই লোকটা যে রাবেয়ার নম্বরটা পাবে, ও তো ওর সঙ্গেই কথা বলবে না। কথাবার্তা হবে রাবেয়ার সঙ্গে, টাকা পয়সা তো সবই পাবে রাবেয়ার মা। আমাকে তো আপনারা সাইডই করে দেবেন না? আরে তুমি তো আলাদা করে কমিশন পাবে। পুরো 1 লাখ? দেখো মঞ্জু, যদি কাজল হতো তাহলে পুরো 1 লাখ টাকা পেতে। তার উপর তোমার কাজল লাখে কোটিতে খেলতো। হ্যাঁ, অন্য মেয়ে যখন তখন একটু কম হবে। কম মানে? কত কম? 50,000 ধরে নাও। তার মানে পুরো অর্ধেক? ঠিক আছে বাবা, 75। ব্যাস, এবার খুশি? কালকের মধ্যে নম্বর এনে দেবো। এই রাবিয়া, হ্যাঁ? কেমন আছিস রে? আমি ভালো আছি কাকি, তুমি ভালো আছো? হ্যাঁ, চলছে। আমাদের বাড়ির অবস্থা তো জানিসই সব। কাকি, সবারই বাড়ির অবস্থা একই। তাছাড়া কাজল 2-3 বার বলেছে আমাকে যে ও আমার মতো কাজ করতে চায় ফুল টাইম। আমাকে সাহায্য করতে চায়। আচ্ছা, তোর কাজ ঠিকঠাক চলছে তো? আব্বাসের পড়াশোনা স্কুল থেকেই করাচ্ছে, বাকি ডাল ভাতের জোগাড়টা হয়ে যায়। কিন্তু আমাকে না অন্য কোনো ভালো কাজ দেখতে হবে, জিনিসপত্রের যা দাম। হ্যাঁ, সে কথা সত্যি। আমার কাজলের কাছে না মোবাইল নেই। কখন কি দরকার পড়ে, তোর নাম্বারটা রেখে দিই। হ্যাঁ, দে না তোর নম্বরটা। কাকি, আমার কাছে মোবাইল নেই আসলে। না, বাড়ি থেকে দোকান, দোকান থেকে বাড়ি, তো দরকারই হয় না, আর কোনো বাজে খরচাও হয় না। আচ্ছা, এমনিতে মায়ের নাম্বার আছে, দেবো? হ্যাঁ, সেটাই দে, যদি কাজে লাগে তো। ওর মায়ের সঙ্গে ডিরেক্ট দেখা করি? না ময়ূর, কোনো গন্ডগোল হতে পারে। মঞ্জু বলছিল যে মা মেয়ে দুজনেই খুব সহজ সরল। তুমি কখনো রাবিয়াকে দেখেছো? এখনো তো দেখিনি। তাহলে নিজের কাজের মাসির কথা শুনো না, একবার রাবিয়ার সঙ্গে দেখা করো। কে জানে, হয়তো দেখতেই শুধু সাদাসিধে, কিন্তু আসলে না। তাহলে জানবো কি করে? একবার দেখা করো ওর সঙ্গে। আমি কেন দেখা করবো ওর সাথে? অদ্ভুত কথা বলছো তুমি। যে মেয়েটাকে বেচে আমরা লাখ টাকা কামাবো, তাকে তুমি একবার দেখবেও না? আমি ওর ব্যাপারে অনেক কিছু জানতে চাই। এখন কি আমি ওর পিছন পিছন ঘুরবো, গোয়েন্দাগিরি করবো ওর জন্য? আমি শুধু ওর একটা ফটো চাই। যার কাছে কাজ করে না ও, তার নাম নিয়াজউদ্দিন দর্জি, ওই মোড়ের মাথা দিয়ে 4 নম্বর গলি। আচ্ছা কাকু, একটা নতুন প্যাটার্নের ডিজাইনের দরকার ছিল এই কাপড়টার। ধরুন এরকম একটা। হ্যাঁ, খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এরকম কাটিং তো অনেক বানিয়েছি আমি। রাবিয়া, একটু দেখ না মা, পারবি না? ভালো।
হেলদিও। আমরা ওর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে পারি না? ও মোটেই রাজি হবে না বাবু। তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো? আরে ওর জন্য তো প্রায়ই সম্বন্ধ আসে, ও রাজি হয় না। ওর পিসির ছেলে আছে না, দুবাইয়ে থাকে, ভালোই রোজগার করে, আর আর দেখতেও ভালো, তাও তো রাজি হলো না। ওর কথা হলো যে ওর ছোট ভাই আছে না আব্বাস, ও পড়াশুনো করে যতদিন না রোজগার করে, ঘর সংসারের পুরো দায়িত্ব না নেয়, ততদিনও বিয়ে করবেন। এখন কি করবে ময়ূর? মেয়েটা বড়ই সাদাসিধে, মোবাইল নেই, বাপ নেই, জানাশোনা কেউ নেই। হ্যাঁ, সে কথা সত্যি। তাহলে মেয়েটা যদি গায়েব হয়ে যায় তাহলে? গায়েব হয়ে যাবে মানে? মানে এই মেয়েটা যদি কোথাও গায়েব হয়ে যায় তাহলে কেউ জানতে পারবে না। ওর মা নিজের ছেলেকে সামলাবে নাকি মেয়েকে খুঁজতে বেরোবে? সেটা হবে না বাবু, ওর মা তো আকাশ পাতাল এক করে দেবে। রোজগেরে ওই একটাই মেয়ে আছে তো ওই বাড়িতে। তো করতে ও না দাও থাকে- আকাশ পাতাল এক। আজকালকার দিনে যেসব মেয়ের কাছে মোবাইল থাকে না না, তাদেরকে খোঁজা খুবই মুশকিল। ও দিদিমণি, এরপর যদি আমাকে ধরে, আমার তো হিতে বিপরীত হয়ে যাবে না। হ্যাঁ দেখো ময়ূর, এই কথাটা যদি মঞ্জু অব্দি আসে তাহলে আমার উপরেও আসবে। আই থিঙ্ক উই শুড ড্রপ দিস প্ল্যান। না, আমার এই মেয়েটা পছন্দ হয়েছে আর এই মেয়েটাই আমার চাই। কিন্তু আমি ময়ূর, বলছি তো কিচ্ছু হবে না। মা, রুটি পুড়ে যাচ্ছে। আরে রমেশ দা, আরে টেনশন নিও না, তোমার সেটিংটাই করছি। 2-4 দিন দাও, তোমায় খুশি করে দেবো। আরে ভাই, রোজ রোজ একই কথা শোনাচ্ছ। ফিক্স হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে। কি ফিক্স হলো সেটা বলো। একবার বললাম তো, ফিক্স মানে ফিক্স। আরে টেনশন নিও না, কালই নিয়ে আসছি তোমার কাছে। আরে ভাই, তোর কথা আমি তখনই মানবো যখন তুই আমার সামনে হবি এই গুজরাটে, তাও মেয়েটার সঙ্গে। আরে রমেশ দা, ভরসা করো, একবার মেয়েটাকে দেখলে না তাহলে ডবল বোনাস দেবে। কি, চলো রাখছি এবার। মা, আমার টিফিন রেডি হয়েছে, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আসছি বাপু, হয়ে গেছে। এই নাও। বাই। বাই বাবু। মঞ্জু, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদিমণি, এই তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ওর বেরোনোর জন্য অপেক্ষা করব। আমার ময়ূরের সাথে কথা হয়ে গেছে, ও তোমার জন্য ওয়েট করছে। মা, আমি আসছি। সাবধানে যাস। হ্যাঁ। এই রাবিয়া, হ্যাঁ কাজে যাচ্ছিস? হ্যাঁ কাকি। আজকাল তোর আর আমার কাজে যাওয়ার সময়টা একই হয়ে গেছে না? হ্যাঁ কাকি, এরকমই তো মনে হচ্ছে। চল আজকে তোকে আমি ট্যাক্সিতে করে নিয়ে যাই। তুমি কি রোজ ট্যাক্সিতে যাও কাজে? আরে না রে পাগলি, ওই আমার ভাই দাঁড়িয়ে আছে ওখানে, ও আমার ওই কাজের জায়গার ওদিকে যাবে, আমাকে বললো নামিয়ে দেবে, তুইও লিফট পেয়ে যাবি। চল। আরে কাকি, এত ঝামেলার কি আছে, আমি তো চলেই যাব না। আরে আমি বা কোথায় রোজ রোজ ট্যাক্সিতে যাই? রোজ তো তোর মতো হেঁটেই যাই না, আজকে সুযোগ পেয়েছি, চল না একসঙ্গে যাই। কাকি- কোনো কথা না, চল চুপচাপ। ওই দেখ, আয়। ও আমার ভাই অশোক, ও রাবিয়া আমাদের পাশেই থাকে, ওকে না ওর দোকানে একটু ছেড়ে দেবো আমরা। হ্যাঁ আয়, বস। হ্যাঁ, চল। চল। মঞ্জু দিদি, এটা কাজলের জন্য জামা কাপড় এনেছিলাম। আচ্ছা, দেখ তো রাবিয়া কেমন কাপড়টা। খুব সুন্দর কাকি, তুমি যদি বলো আমি কাজলের জন্য দারুণ একটা কুর্তি বানাবো। তুই বানাবি? তাহলে তো খুব সুন্দর হবে। জানো তো, ওর হাতে না জাদু আছে।
যাচ্ছি ময়ূরবাবু। হ্যাঁ যাও, তাড়াতাড়ি, দেরি করো না। চল ইমরান, আমাকে সামনে স্টপেজে নামিয়ে দে। ময়ূরবাবু রাবেয়াকে হয়ে গেছে। ময়ূরবাবু রাবেয়াকে নিয়ে চলে গেছে। কোনো প্রবলেম হয়নি তো? না, অসুবিধা হয়নি, যেমন প্ল্যান হয়েছিল তেমনই হয়েছে। দিদিমণি, দিদিমণি আমার টাকা। টাকা এখনই কি মঞ্জু? ময়ূর রাবিয়াকে ওই লোকটার কাছে বিক্রি করবে, ওকে টাকা দিবে, তারপর সেখান থেকে ফিরে আসবে, তারপর আমরা আমাদের ভাগ পাবো। রিল্যাক্স, তোমার টাকা কোনোভাবেই মার যাবে না। এতবার একটা চিন্তা ছিল, এখন কমে গেছে। এনে আসুন, কিছুদিনের জন্য এলাকায় যেন দেখা না যায়। ধর। আরে বাস বাস, একটু কম কম শোকা। দেখা গেল ওর জ্ঞানই ফিরল না, তখন আব্বাস, হ্যাঁ মা। আব্বাস, দেখ তো নিয়াজ কাকার দোকান থেকে দিদি কেন এখনো আসছে না? হ্যাঁ মা, যাচ্ছে এক্ষুনি। ফতেমা কেমন আছিস রে? ভালো আছি রে। নিয়াজ কাকা, রাবিয়া দিদি বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তোমার আপা তো আজকে কাজেই আসেনি। কি? আমি তো ভাবছিলাম এখনই তাকে ফোন করব। বাড়িতে নেই নাকি? না, কিন্তু সকালে তো বেরিয়েছিল প্রতিদিনের মতো। কি বাজে কথা বলছিস? আরে কাজে যায়নি তো কোথায় গেছে? আমি জানি না মা। আমি কিছু খাবারের ব্যবস্থা করি। আজ রাতে এখানেই থাকি, কাল সকালে বেরিয়ে পড়বো। ঠিক আছে, যা। ফাতিমা দিদি, আমরা সবাই পুরো বস্তিটা খুঁজে দেখেছি এবং জিজ্ঞেসও করেছি, কেউ রাবিয়াকে কোনো জায়গায় দেখেনি। কি জানি কি হলো আমার মেয়ে রাবিয়ার সাথে। তুই কেন এত চিন্তা করছিস? চলে আসবে তোর বাচ্চা। না মুমতাজ, তুই তো রাবিয়াকে চিনিস। ও এখানে সেখানে কোথাও যাবে না। আমার ভীষণ ভয় লাগছে। আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে ও কাজে গেছে আর ফিরে আসেনি। আমার রাবিয়ার সাথে নিশ্চয়ই খুব খারাপ হয়েছে। এখন তাহলে পুলিশ স্টেশনে যাওয়া যাক। মা, মা, রাবিয়াকে পাওয়া যাচ্ছে না, ওরা পুলিশ স্টেশনে গেছে। কি বলছিস কি? এমনি কি করে গায়েব হয়ে গেল? মানে কেউ তো দেখেছে নিশ্চয়ই ওকে কোথাও যেতে। না মা, সবাই বলছে কেউ দেখেনি, একদমই পাওয়া যাচ্ছে না। মা, আমার খুব ভয় করছে, কোথাও কিছু যদি হয়। এটা কোথায়?
এত বেশি উতলা হোস না। আপনি কে? মঞ্জু কাকির ভাই না? না। দেখ রাবিয়া, আমি এবার তোর হাতটা খুলবো। কেন? যাতে তুই খাবার খেতে পারিস। হ্যাঁ, আমি জানি তোর মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, আর আমি তো সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু যদি তুই কোনো চালাকি করিস আর আমার কাজে বাধা দিস, তাহলে তোর মা আর তোর ভাইয়ের জন্য সেটা ভালো হবে না, বুঝলি? চল, এই হাতটা খুলছি তোর। চল, খাবার খেয়ে নে। আপনি কে? আমাকে এখানে কোথায় এনেছে? তোর বাড়ি থেকে অনেক দূরে, আর তুই কালকে তোর বাড়ি থেকে আরো দূরে চলে যাবি। কেন? আমি তো কারোর কিছু করিনি। মা আর আব্বাস নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমাকে যেতে দাও। তুই ওদের চিন্তা করিস না, ওরা আমাদের কাছে আছে মুম্বাইতে। কিন্তু তুই যদি কোনো চালাকি করিস না, তোর মা আর তোর ভাই আব্বাস খাল্লাস। সত্যি বলছি। চল এবার খেয়ে নে। আপনি এতটা জোর দিয়ে কিভাবে বলতে পারছেন যে আপনার মেয়ে রাবিয়া কারোর সাথে পালিয়ে যায়নি? কেন না সাহেব, ও শুধু নিজের আম্মি আর নিজের ছোট ভাই আব্বাসের চিন্তা করতো। ও শুধু এদের জন্যই বাঁচে সাহেব। আর স্যার, রাবিয়াকে সবাই ভালোভাবে চেনে। ওর কারোর সাথে কোনোদিন কোনো চক্কর থাকতেই পারে না। আপনি ওর মোবাইল নাম্বারটা দিন। ওর কাছে মোবাইল নেই। 16 বছরের মেয়ে, ইনকাম করে, আর ওর কাছে মোবাইল নেই? আমি তো তাই বললাম, বাচ্চাটা একদম সহজ। ওর এইসব মোবাইলের কোনো শখ নেই সাহেব। ওর একটা কারেন্ট ফটো লাগবে, আর ও কি পড়েছিল তার একটু ডিটেলসটা লাগবে। স্যার, ও হালকা রঙের একটা চুড়িদার পরেছিল আর ছাই রঙের ওড়না পরেছিল। ঠিক আছে, আমরা ওকে খোঁজা শুরু করে দেবো, কিন্তু একটা কথা শুনুন। কি হয়েছে অফিসার, কি প্রবলেম? স্যার, ওনার মেয়ে রাবিয়া 16 বছরের, ঠিক মতন কাজের জায়গায় পৌঁছায়নি, এখনো বাড়িও ফেরেনি, মোবাইলও বলছে ওর কাছে নেই। 16 বছরের? হ্যাঁ স্যার, ও ভীষণ ছোট, ভীষণ বাচ্চাও। যে কোনো জায়গা থেকে ওকে খুঁজে নিয়ে আসুন। আমার ওর ছাড়া আর কেউ নেই। দেখুন, টেনশন করবেন না আপনি, আমরা খুঁজে দেখব। ফটো আর ডিটেলস নিয়ে নাও সব। হ্যাঁ স্যার, এই নিন ফটো। ঠিক আছে, সব জায়গায় পাঠিয়ে দাও। আর আপনারা যখন যে খবরই পান না কেন, বস্তি থেকে বা অন্য কোনো জায়গা থেকে, আমাদের জানাবেন। আর চিন্তা করার কোনো কারণ নেই, পেয়ে যাবেন রাবিয়াকে। রাবিয়ার মা পুলিশে রিপোর্ট করেছে। এবার কি হবে? তোমায় কেউ দেখতে পারেনি তো যখন তুমি ওকে ট্যাক্সিতে তুলে দিচ্ছিলে? না না দিদিমণি, আমি অনেক দেখে শুনে ওকে ময়ূরবাবুর কাছে পৌঁছেছি। আর এমনিতে এখনো পর্যন্ত কেউ আমার কথা তোলেনি এখানে। কিন্তু দিদিমণি, পুলিশের লোক গোটা বস্তিতে জিজ্ঞাসাবাদ করছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার টাকা পাবো তো দিদিমণি? পাবে মঞ্জু, টাকা পাবে। এই সব কিছু তো আমরা টাকার জন্যই করছি। এখন আমি রাখছি দিদিমণি। পুলিশের লোক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছে। হ্যালো মঞ্জু, আমার কথা শোনো। পুলিশের লোক কিন্তু অনেক প্রশ্ন করবে তোমাকে। তুমি কিন্তু মুখ খুলবে না, নিজের জায়গায় ঠিক থাকবে। তোমার নিজের মধ্যেও যেন এটা থাকে যে তুমি সত্যি বলছো। স্যার, পুরো বস্তিতে এবং পাশের বস্তিতে খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু কেউ রাবিয়াকে কোথাও যেতে দেখেনি, আর কারো সাথেও দেখেনি। বস্তির মেয়ে লো প্রোফাইল, রোজই যাতায়াত করতো, হয়তো কেউ খেয়াল করেনি ওকে। সাইলেন্ট অফ দ্য স্টোরি হবে স্যার, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। 16 বছর বয়স, মাইনার। সবাই তো একই কথা বলছে যে মেয়েটা পরিশ্রমী, মাকে খুব সাহায্য করে। পালিয়ে যাওয়ার অ্যাঙ্গেলটা ডাউটফুল লাগছে। কোনো অন্য অ্যাঙ্গেল? নো স্যার, স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন শুরু করার জন্য কোনো ফোন নাম্বারও নেই। যদি ফোনে কোনো খবর না পাওয়া যায় তাহলে খোঁচরদের কাজে লাগাও। দেখো, যতক্ষণ মেয়েটাকে না পাওয়া যাচ্ছে কেউ ছুটি পাবে না। ইয়েস স্যার। ঘুম না আসলেও ঘুমিয়ে পড়বি, আর কিচ্ছু ভাববি না, কিচ্ছু না। পিসটা তো দারুণ, বেচবি নাকি? হ্যাঁ, এই জন্যই তো তুলে নিয়ে এসছি ওকে। বিক্রি তো কালকে হবে না, এখন তো ফুল নাইট বাকি রে। বাইরে বৃষ্টিও দারুণ, আর মেয়েটাও তো খাসা, কি বলিস? একটা কথা কান খুলে শোন, আমি টাকা এই জন্য পাচ্ছি কারণ মেয়েটা ভার্জিন। এটা ডিমান্ড, ভার্জিন মেয়ে চাই, বুঝলি? কারোর ছোঁয়া নয়। ঠিক আছে, করার চার। কন্ট্রোল না হলে চলে যা শবনমের কাছে।
আর এখানে ঘুরবিও না, বুঝলি? গুজরাটের একটা ছোট্ট গ্রামে শবনমের কোঠা ছিল। এই পিঙ্কি, 4 নম্বর রুমে যেতে বললাম না? যা না, কি কথা বলছিস? কি টাকা পয়সা দেবে কে? বিনা পয়সায় তুমি কোথায় যেতে দেবে শবনম দিদি? হ্যাঁ, যা পিছনে ঘরে যা। রাবিয়াকে যে কিনেছিল সে 58 বছরের রমেশ দামোর শবনমের কোঠার রেগুলার ক্লায়েন্ট ছিল। একবার যখন রমেশ দামোর এই কোঠাতে এসেছিল তখন তার ময়ূরের সঙ্গে সাক্ষাৎ হয়। বলো শেঠ, কোনো দরকারি কথা আছে? হ্যাঁ, বলছিলাম যে আমি তোমার এখানে আসি, প্রতিবার একটা নতুন নতুন দারুণ দারুণ জিনিস দাও, মন ভরে যায়। কিন্তু এই পরিবেশে এসে স্ফূর্তি করতে ঠিক ভালো লাগে না। ও, এই কথা? এক্সট্রা কিছু টাকা লাগবে, টেনশনে কিছু নেই, মেয়েদেরকে হোটেলে পাঠিয়ে দেবো। না না, আমি সে কথা বলছি না। তাহলে? আমি বলতে চাইছি যে ও মানে সব সময় আমার সঙ্গেই ও থাকবে, আমার বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। সবসময়ের জন্য? হ্যাঁ। পাক্কা? আরে আমার বউ মারা গেছে, 5 বছর হয়ে গেছে। আরে ছেলে মেয়েরা মুম্বাইতে আমেরিকাতে সেটেলড হয়েছে, একলা থাকি। এখন কোনো বেশ ভালো একটা মেয়ে পেয়ে গেলে না তো নিজের করে নেব। ও, এই কথা। আচ্ছা আচ্ছা, মেয়ে তো আমি দিতেই পারি, কিন্তু আপনি আমার কাছে সোনার ডিম পাড়া হাঁস। আপনার গলা যদি কাটি তবে। দেখো, মেয়ে দাও, কমিশন নাও, আরে চিন্তা করো না, এখানে আমি আসা যাওয়া করব। আরে রোজ রোজ কি আর বাড়ির ডাল ভাত ভালো লাগে? লাখ কথার এক কথা, কোনো চিন্তা নেই, মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমার একটা স্পেশাল সাপ্লায়ার আছে, ওর সাথে দেখা করিয়ে দেবো। শেঠ, চিন্তা করো না, তোমার কাজও হয়ে যাবে। কালকেই মুম্বাই ফিরছি, দেখি জাল ফেলি। অল্প বয়সী হতে হবে, মহিলা নয়, কুমারী তো হতেই হবে। বুঝতে পেরেছি সেট, কিন্তু সেট একটা কথা মনে রেখো, যে মেয়েটা যতটা ছোট হবে টাকাও কিন্তু বেশি লাগবে। আরে ওসব চিন্তা একদম করো না, শুধু এইটুকু মনে রাখো, মেয়েটা দারুণ হতে হবে, একদম যেন ঝাক্কাস হয়। আর সেখানেই ট্রাফিকার ময়ূর আর বিজনেসম্যান রমেশ দামোরের মধ্যে ডিল হয় যে ময়ূর তার জন্য একটা কম বয়সী কুমারী মেয়ে নিয়ে আসবে। কিডন্যাপ করা 16 বছরের রাবিয়া সৈয়দকে মুম্বাই থেকে গুজরাটে নিয়ে আসা হয়েছিল বিজনেসম্যান রমেশ দামোরের হাতে তুলে দেওয়ার জন্য। রাবিয়ার মিসিং কমপ্লেন্ট নিয়ে তদন্ত শুরু করা পুলিশ টিমের কাছে খুবই জরুরি হয়ে উঠেছিল যে খুব দ্রুত তারা রাবিয়ার কাছে পৌঁছয়, যাতে রমেশ দামোর তার বিকৃত উদ্দেশ্যে সফল না হতে পারে। দোকানটা তো আর কম দিনের নয়, কত কারিগর এসেছে আর গেছে, কিন্তু আমাদের এই রাবিয়া মা সবার থেকে ভালো। ওই রকম কারিগর আর পাওয়া যাবে না। ও পরিশ্রমী আর সৎ ছিল, কোনো দিনও লেট করতো না। 4 বছর কাজ করেছে, মাত্র 4 দিন ছুটি নিয়েছে, তাও আগে জানিয়ে। সাহেব, আমার মনে হচ্ছে যে ও কারোর সাথে পালিয়ে যায়। দেখুন, আমাদেরও তাই মনে হচ্ছে, কেউ ওকে অপহরণ করেছে, তুলে নিয়েছে। কিন্তু একটা গরিব ঘরের মেয়েকে কেন কেউ তুলে নিয়ে যাবে বলুন? নিয়াজউদ্দিন বাবু, রাবিয়া আমাদের এবং আপনারও মেয়ে, আর এই পৃথিবীতে নেকড়ের অভাব নেই। সর্বনাশ হবে ওদের, নরকে পচে মরবে ওরা সব, যদি ওরা আমার রাবিয়া মায়ের সাথে খারাপ কিছু ব্যবহার করে থাকে। আপনি চিন্তা করবেন না, তার আগে আমরা ওদের ধরে ফেলবো আর নরকের দর্শনও করাবো। কিন্তু প্রবলেম হলো এটাই যে আমাদের কাছে কোনো সূত্র নেই। আপনি কিছু বলতে পারেন? কিছু অদ্ভুত ঘটেছিল, বা কোনো খটকা লেগেছিল, বা কেউ এসে ওর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেছিল, যে কোনো কিছু? সত্যি বলছি সাহেব, এইরকম কিছু ঘটেনি। সারা রাত একটু ঘুমাইনি স্যার। আমি বুঝতে পারছি আপনার অবস্থা, এই সময় চিন্তা করার বা মন খারাপ করার সময় নয়। একটু ভালো করে চিন্তা করে বলুন, রাবেয়াকে কেউ কখনো বিরক্ত করেছে, বা বিয়ের জন্য কিছু বলেছে,
বা অন্য কিছু, বা এরম কিছু যা আপনার কাছে লুকিয়ে ছিল সেটা আপনি পরে জানতে পারেন? না সাহেব, রাবিয়া নিজের আম্মির কাছে কিচ্ছু লুকোতো না। 4 মাস আগে ওর জন্য সম্বন্ধ এসেছিল, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু ও না করে দিল সাহেব। ওই ছেলেটার ডিটেলস আমাকে দিন, নাম, ফোন নাম্বার, এইসব। ছেলেটা তো দুবাইয়ের ছিল সাহেব, ভালো ঘরের ছেলে ছিল, এখন তো ওর বিয়েও হয়ে গেছে। রাবিয়া তো কারোর সঙ্গে কথাই বলতো না, ও তো নিজের কাজে ব্যস্ত থাকতো। তুমি আর রাবিয়া তো একই বয়সের, তাই না? তোমাকে তো কিছু বলে থাকবে না ম্যাডাম, আমি আর রাবিয়া একসাথেই বড় হয়েছি, একই স্কুলে আর একই ক্লাসে পড়তাম। রাবিয়া খুব কম কথা বলে ম্যাডাম, কিন্তু রাবিয়া খুব ভালো মেয়ে, খুবই সরল। স্যার, এলাকার সবার সাথেই মোটামুটি কথা হলো, কিছু জানা গেল না। স্যার আমি ওই জায়গাটাতেও গেছিলাম যেখানে টেইলার শপটা আছে, ওখানে সব লোকেদের সাথেই কথা হয়েছিল স্যার। সবাই এটাই বললো যে চুপচাপ কাজে আসে তারপর বাড়ি চলে যায়, কেউই ঠিক মতন কিছু জানে না। আর ইনফরমার? স্যার সবাই ফিল্ডে আছে। ট্রাফিকিং বা হিস্ট্রি স্যার এক এক করে সব কটাকে তুলছি। আশেপাশের ব্রোথেল বা বেশ্যালয়ে সেখানেও খোঁজ করো, প্রয়োজন পড়লে রেটও করব। মামলা খুব সিরিয়াস। দিনে দুপুরে একটা 16 বছরের মেয়ে কিভাবে কিডন্যাপ হতে পারে? স্যার আমি ভাবছিলাম মেয়েটা যে রাস্তা দিয়ে রোজ যায়, আমি ওই রাস্তা দিয়ে ওর বাড়ি থেকে টেলারের দোকান অবধি যাই, কিছু না কিছু বেরোবে নিশ্চয়ই। কিন্তু ঠিক একই সময়ে যেও যে সময় ও যেত। ওকে স্যার। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রণকেশ্বর, গুজরাট। কেন? তোর বিয়ে হবে ওখানে। আমার মা আর ভাই চিন্তা করছে আমার, আমি ছাড়া ওদের আর কেউ নেই। ওদের চিন্তা তুই কেন করছিস? কষ্টের জীবন অনেক বেঁচেছিস, এবার তোর রাজ করার সময়। আমি একবার মায়ের সাথে কথা বলতে পারি? এই ভালো মেয়ের নাটকটা আমার কাছে চলবে না। এই জন্য তুই যদি আর চেঁচাস বা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করিস বা কোনো রকম চালাকি করিস, তাহলে কেটে ফেলে দেবো তোর মা আর ভাইকে। বল, তুই চাস এটা? চুপচাপ থাকবি, এটা ভেবে নে তোর ভাগ্য এবার চমকাবে। স্যার 15-20 মিনিটের রাস্তা বাই ওয়াক, দিনের বেলা। যদি জোর করে কিডন্যাপ করা হয় তাহলে ও চিৎকার করতো, কিন্তু কেউ ওকে দেখেনি আর কেউ কিছু শুনতেও পায়নি। হয়তো কেউ ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে গেছে। স্যার সব ট্রাফিকার্স আর হিস্ট্রি শিটারদের ট্র্যাপ করছে। যাই করার হোক তাড়াতাড়ি করো, কারণ এটা সম্ভবই নয়। একটা মেয়ে রোজ যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেখান থেকে কিডন্যাপ হলো, আর কোনো মানুষ এমন নেই যে তাকে দেখেছে। না তাম্বে, এরম হতেই পারে না। দিদিমণি আপনি বুঝতে পারছেন না, পুলিশ পাগলের মতো বারবার সবাইকে এক কথা জিজ্ঞেস করছে, সব ঘরে ঘরে সব গলিতে খুঁজছে। তোমার বাড়িতেও এসেছিল তাই তো? তুমি সব কিছু জানো, কিন্তু তুমি ওনাদের কিছু বলনি তাই তো? তাহলে তো ওনাদের পক্ষে কিছু জানা অসম্ভব। তুমি যদি ওনাদের না বলো তাহলে কে কি বলবে? ওনারা কিচ্ছু জানতে পারবে না, কখনোই না। দিদিমণি, ওই আমার স্বামীর জন্য ওষুধ কিনতে হবে, ময়ূরবাবুকে ফোন করুন না। মঞ্জু, ময়ূর মুম্বাইয়ের বাইরে নিজের ফোনটা নিয়ে যায় না। আমি 3বার ট্রাই করে ফেলেছি, কিন্তু তুমি চিন্তা করো না, ও হাতে টাকা পেলে আমাদের জন্য নিয়ে আসবে। এক কাপ চা দাও তো। এই মেয়েটাকে কোথাও দেখেছো? পুলিশ। না ম্যাডাম, কে এটা? তোমাদের পাশের বস্তিতেই থাকে এই মেয়েটা, নিখোঁজ হয়ে গেছে। রোজ এখান থেকে যাতায়াত করতো এই সময়ই। আশেপাশের কোনো একটা অঞ্চলের টেলারের দোকানে কারিগর, রাবিয়া সাইয়াদ ওর নাম। ঠিক আছে, যদি এ সম্পর্কে কিছু জানতে পারো তো থানায় গিয়ে ইনফরমেশন দিয়ে আসবে। আমি হলাম কনস্টেবল কল্পনা। আচ্ছা। ম্যাডাম,
মনে পড়েছে ম্যাডাম, আমি মেয়েটাকে দেখেছি। কোথায় দেখেছো আর কবে? পরিষ্কার মনে পড়ছে না, হালকা হালকা মনে পড়ছে। গতকালই এখানে এসেছিল। ওখানে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, ট্যাক্সিতে বসলো আর চলে গেল। ট্যাক্সির নাম্বারটা বলতে পারবে তুমি? ট্যাক্সির নাম্বার তো মনে নেই, কিন্তু এই মেয়েটার সাথে না আরেক মহিলা ছিল। মহিলা ছিল ওর সাথে? কেমন দেখতে ও? তুমি চেনো ওকে? চিনি না তো ম্যাডাম, কিন্তু দেখেছি। ও প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে। ওই মহিলার বয়স কিরকম হবে? কেমন দেখতে ছিল? পরিষ্কার তো বলতে পারবো না, তবে দেখলে চিনতে পারবো ম্যাডাম। কোনো মহিলা ছিল ওর সঙ্গে? হ্যাঁ স্যার, ওই মহিলাও ট্যাক্সিতে বসেছিল। স্যার রাবিয়া চিৎকার করেনি, তার মানে হতে পারে ও ভদ্রমহিলাকে চিনতো। হতে পারে ওই মহিলাকেও রাবিয়ার সঙ্গে কিডন্যাপ করা হয়েছে। স্যার রোজ হেঁটে কাজে যাওয়া মেয়েটি বস্তির অন্য এক মহিলার সঙ্গে ট্যাক্সিতে, এতে কিছু গন্ডগোল আছে, লুকিয়ে আছে। খুঁজে বের করতে হবে। একটা কাজ করো, রাবিয়ার মাকে হাজির করো তাড়াতাড়ি। চল বাইরে আয়। মেয়েটা চৌখস তো? হ্যাঁ স্যার। আমি তোমাকে কি করে বিশ্বাস করবো বলো? অদ্ভুত কথা বলছো স্যার, এই ব্যবসা করে বড় হয়েছি। ভরসা মানে ব্যবসার কন্ট্রাক্ট। ভরসা চলে গেলে ব্যবসাও খতম। আমি যখন বলছি কুমারী, তখন কুমারী হবে না? মেনে নাও, এমনি তো তোমার কাছে কোনো চয়েস নেই। এবার আমার ইচ্ছা, মেয়েটাকে হ্যান্ড ওভার করে দাও। এমনি এমনি কিভাবে হ্যান্ড ওভার করে দেবো স্যার? আগে টাকা তো দাও। 12 লাখ টাকা ক্যাশ। তুই তো বলেছিলে অল্প কিছু টাকা। আরে কি সেট অদ্ভুত কথা বলছো? এতদিন তো ফোন করে করে তুমি আমার মাথা খারাপ করছিলে। এখন মাল নিয়ে এসে তো তুমি বলছো টাকা নেই। টাকা কোথায়? আরে বাবা, 12 লাখ টাকা আর কি নয়, নগদ টাকা দেওয়া অসুবিধা আছে। আমি তোকে চেক। আমি চেক নিই না সেট, ক্যাশ নিই। 12 লাখ টাকা ক্যাশ, 1 টাকাও কম নয়। 2 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নে, 10-12 দিন পর বাকিটা নিয়ে। সরি স্যার, এরম চলবে না। আরে অ্যাডভান্স দিচ্ছি তো। দেখ, তুই ওকে এখান পর্যন্ত নিয়ে এসেছিস আমার বাড়িতে, তো আমি তো কিনছি ওকে। সেট আমাদের ব্যবসা এরম চলে না। আমাদের ব্যবসায় এক হাতে মাল দিচ্ছি তো আর এক হাতে টাকা আসা উচিত। এতদিন আপনি আমাকে ফোন করে বলছিলেন চোকস মাল চাই, আর এখন বলছেন আপনার কাছে পয়সা নেই। একটা কাজ করুন, যখন আপনার কাছে ক্যাশ টাকা জোগাড় হয়ে যাবে তখন আপনি এসে মালটা নিয়ে যাবেন। আরে ঠিক আছে ঠিক আছে বাবা, 4 দিনের মধ্যে টাকা রেডি করছি। হ্যাঁ শোনো, মেয়েটাকে আমিই চাই। ঠিক আছে, আপনি আমার এখানে নাম্বারটা নিয়ে নিন। লিখো। একটা কথা কিন্তু খেয়াল রেখো, মেয়েটাকে কিন্তু টাটকাই চাই। একে আমি কিনছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ভাই। হ্যাঁ, ফিরে এসে কল করছি। চল। শোন, আমার বাড়িতে রাখছি একে, সব থেকে সেফ। বালে সেফ আছে। তোর বাড়িতে সব থেকে বেশি বিপদ তোর থেকেই। আরে ভাই, টাচও করবো না, সত্যি কথা বলছি। যেদিন তুই সত্যি কথা বলবি না সেদিন হরিশ্চন্দ্রের আত্মাও কাঁদবে। ভাটা কম, আমাকে শবনমের কোঠায় নিয়ে চল। হ্যাঁ শোনো ভাই, দেখো ঘটনা হচ্ছে, আমি তোমাকে একটা চেক দেব, কিন্তু আমার ক্যাশ চাই, পুরো 12 লাখ টাকা। স্যার, আমার মেয়ের কোনো খবর পেয়েছেন? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে একটা খবর পেয়েছি, তোমাদের বস্তির বাইরের একটা গলি থেকে ও ট্যাক্সিতে করে গেছে কোনো মহিলার সঙ্গে। ট্যাক্সিতে? না স্যার, আমার মেয়ে রাবেয়া কারোর সাথে ট্যাক্সিতে চড়ে যেতে পারে না। দেখুন, আমাদের কাছে শুধু খবর এসছে, সঠিকভাবে বলতে পারবো না। হালকা হালকা মনে পড়ছে। তুমি ঠিক এই মেয়েটাকেই দেখেছিলে তো? ম্যাডাম প্রথমে তো এই ছবি দেখালেন, প্রথমে চিনতে পারিনি, পরে মনে পড়লো। আসলে স্যার, কাজ করার সময় রাস্তায় যদি কিছু দেখি ঠিক চোখ পড়ে যায়, তাই না? এই মেয়েটার চেহারাটা মনে রয়ে গেছে। বাচ্চা মেয়ে তো। আর যে ওর সাথে ছিল সে কি করে মনে থাকলো? ওকে তো রোজ দেখি, প্রত্যেকদিন ওখান দিয়েই যাতায়াত করে। স্যার, ওই বস্তিতে 500-600 মহিলা আছে যারা ওখান দিয়ে কাজে যায়। আমরা ওই সময়ে ওখানে লক্ষ্য রাখতে পারি। জানি না ওই মহিলা ওখান থেকে যাবে কি যাবে না। স্যার, আমরা চেষ্টা তো করতে পারি। পরের গাদায় সুচ খুঁজতে হবে। গণপত,
কালকে দোকান একটু তাড়াতাড়ি খুলো, আমরা ওখান থেকে নজর রাখবো। যদি ওই মহিলাকে দেখতে পাও তাহলে আমাদের ইশারা করে দিও, বাকিটা ওরা সামলে নেবে। বাহ রে ময়ূর বাহ, শবনমকে সন্দেহ করিস? আরে না রে শবনম, তুই ভুল বুঝছিস। দেখ আমার একটাই রিকোয়েস্ট আছে, যে আইটেমটাকে ঘরের ভেতর ঢুকিয়ে চাবিটা আমাকে দিয়ে দে। সে তো একই কথা হলো না? ভরসা করিস না তো আমাকে? আরে না না শবনম, এরকম কোনো ব্যাপার না। আরে আসলে রমেশদার সঙ্গে না এরকমই একটা ডিল আছে, ও কুমারী মেয়ে চায়। আর এখানে একটা রাতে অনেক কিছু হতে পারে। তুই ভাব, যদি ও কুমারী আর না থাকে না, এই ডিলটা গেল। তারপর আমি টাকা পাবো না, তুই পাবি না, আর কেউ পাবে না টাকা। চল ঠিক আছে, ঘর পেয়ে যাবি। আর শোন, রমেশ শেঠ মোটা টাকা দিচ্ছে তোকে, আমি জানি। আমার কমিশন বাড়িয়ে দে। আরে শবনম হবে না, দেখ তোকে কমিশন দিতে হবে, ওই ধীরেনকে দিতে হবে, মুম্বাইতে দুজন মহিলা আছে ওদের দিতে হবে। ডিলটাই এরকম। তোর ডিলে ঘরটা ছিল না হিরো, 25,000 বাড়িয়ে দে। তোর এই ছাম্মাক চাল্লুকে টাইট সিকিউরিটি দিয়ে দেবো, টেনশন নিতে হবে না। চল ঠিক আছে, চাবি দে। চল। এ দেখ এদিকে আয়। এটা বাথরুম, একটা জামা কাপড়, স্নান করে নিবি আর জামা কাপড় বদলে নিবি। আমি খাবার নিয়ে আসছি। আপনি আমাকে ওই বয়স্ক কাকুটার কাছে বিক্রি করছেন? হ্যাঁ। দয়া করুন আমার ওপর, আমার মা আর আব্বাস ছাড়া আর কেউ নেই। ড্রামা করবি না, বলেছিলাম না এখানে কাঁদবি না। হ্যাঁ, যেমনটা বলছি তেমনটা কর চুপচাপ। আরেকবার যদি তোর মা আর ভাইয়ের ব্যাপারে যদি কিছু বলেছিস না, এক্ষুনি ফোন করবো ওখানে। এটা তো রাজত্ব করার সময়, ওই সব দিন ভুলে যা, বুঝলি? যা তৈরি হ, আমি খাবার নিয়ে আসছি। ভাবে ফিরেছে কি? না মঞ্জু, আমি তোকে ফোন করছিলাম কিন্তু ফোন ধরছে না। এখন ফোন ধরছে না তার মানে ও পৌঁছায়। তাহলে একটা কাজ করুন না দিদিমণি, আপনার কাছ থেকে 75,000 টাকা দিয়ে দিন না। ময়ূর আসলে আমি দিয়ে দেবো আপনাকে। আরে এত টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি এই কাজটা কেন করতাম? দেখো একটু অপেক্ষা করো। কার সাথে কথা হচ্ছিল? কারোর সাথে না। কেন? কি ব্যাপার বলো তো? কিছু না কপিল, কি হয়েছে? কিছু না। আর ঈশ্বর, হ্যাঁ তুমি ঠিক আছো? তুমি বিছানায় ছিলে না, আমি চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ তোমার কণ্ঠস্বর শুনতে পাই। তুমি ফোনে কথা বলছিলে? হ্যাঁ, ওই মঞ্জুর ফোন ছিল। এত গভীর রাতে? ওই রোজকারের মতো লেট আসবে, তাই বলছিল ওর স্বামী অসুস্থ, সেটা বলার জন্যই ফোন করেছিল। খাবার গরম আছে, খেয়ে নে।
কাজল, আমি বেরোচ্ছি। হ্যাঁ মা। ফতেমা, কোনো খবর পেলি? না। পুলিশ কিছু বলেনি না? না মঞ্জু, শুধু এটুকু বললো যে আমার রাবিয়া কোনো মহিলার সাথে ট্যাক্সিতে বসে কোথাও গেছে। কোন মহিলা? মহিলা মানে এখানে আর আছে কজন মহিলা? পুলিশ তো কিছু নিশ্চয়ই টের পেয়েছে। এখনো পর্যন্ত না, ওরা বুঝতে পারছে না মহিলাটাকে। তাও কিছু তো জানতে পেরেছে। এমনি কি করে বললো কোনো মহিলা ছিল? কেউ দেখেছে নাকি? না, আমি সেটা জানি না। শুধু এটুকু বললো যে ওরা জানতে পেরেছে। ও যেই হোক না কেন, আমি এটাই শুধু বুঝতে পারছি না যে ও আমার রাবিয়াকে কোথায় নিয়ে গেছে, কেন নিয়ে গেছে। খুবই অদ্ভুত কথা। কেউ আমাদের রাবিয়াকে কেন নিয়ে যাবে? দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার স্যার? ওটা তো তুমি আমাদের বলবে থানায় গিয়ে কি হয়েছিল এবং কিভাবে। হ্যাঁ স্যার। আরে টাকা রেডি হয়ে গেছে, 7টার সময় বাড়িতে চলে এসো, ক্যাশ নিয়ে যাও আর মেয়েটা দিয়ে যাও। যেই তোমার টাকা রেডি হয়ে যাবে না তখন আমায় ফোন করো, আমি আসছি তোমার মাল নিয়ে। কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, ফেরার সময় খাবার নিয়ে আসবো। একবার 2 মিনিটের জন্য মায়ের সাথে কথা বলতে দেবে? হ্যালো, হ্যাঁ রাকা, ওই ফাতিমা আর আব্বাস তোর কাছে আছে না? একটা কাজ কর, ওদের দুজনকে এক এক করে। না না, আর বলবো না। ভালো কথা। আমি ওই রাবিয়াকে ভালো করে চিনিও না। ওর মা ফতেমা আমাদের পাশে থাকে ব্যাস। আমি আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি। যদি তুমি সত্যিটা না বলো তাহলে তোমার মেয়ে কাজলকে এখানে নিয়ে আসবো আর ওর সামনে তোমার চামড়া তুলে নেওয়া হবে। না স্যার, না, কাজল না। তো তাড়াতাড়ি বলে ফেলো, রাবিয়াকে কোথায় নিয়ে গেছিলে? আমি ওকে নিয়ে ময়ূরের কাছে দিয়েছি, ও ওকে কোথাও নিয়ে গেছে। ওখান থেকে আমি ঠিক জানি না। ময়ূরকে ৭৫,০০০ টাকা পাওয়ার কথা ছিল। আমার স্বামীর ক্যান্সার স্যার, ওর চিকিৎসার জন্য। কি করে বল, ময়ূরকে আর রাবিয়া কোথায়? সত্যি জানি না। ও আমাকে বলেছে ওর রাবিয়ার বিয়ে দেবে আর ও ভালো থাকবে। আরে তোমার মেয়ের বয়সী ও, বিক্রি করতে সাহায্য করেছো তুমি বাচ্চাটাকে। এক্ষুনি তোমার হাড্ডি গুড্ডি। কল্পনা, সত্যি করে বল, নালে কল্পনা সত্যি সত্যি একটা একটা করে তোর হাড় ভাঙবে, যা সারা জীবনেও জুড়বে না। এবার বল, ময়ূরকে আর রাবিয়া কোথায়? আমি সত্যি কিছু জানি না, আমি সত্যি বলছি। আমার টাকার দরকার ছিল, দিদিমণির কাছ থেকে অ্যাডভান্স চেয়ে ক্লান্ত হয়ে গেছিলাম। উনি আমাকে বলেছে এসব করতে। এই অনিতা দিদিটা আবার কে? সেদিন আমার মেয়েকে যে ট্যাক্সিতে করে নিয়ে গেছে সেটা মঞ্জু ছিল। ও কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? পুলিশ, অনিতা বাড়িতে আছে? কি ব্যাপার? এই তোমার ম্যাডাম। অনিতা আর মঞ্জু, মাত্র 30 সেকেন্ড সময় দেব। তার পরের 3 ঘন্টায় কোনো প্রশ্ন হবে না, শুধু মার পড়বে। কল্পনা। অফিসার। না ম্যাডাম, বলছি, আমি সব বলছি স্যার। স্যার, রাবিয়া ময়ূরের সাথে আছে। সেটা আমি জানি,
ময়ূর কোথায় আর রাবিয়া এখন কোথায়? ওরা আসলে গুজরাটে আছে। ময়ূর রাবিয়াকে নিয়ে গেছে রমেশ দামোর নামের একটা লোকের কাছে, তার সাথে ওর বিয়ে করানোর জন্য। ময়ূর আর রমেশ দামোরের নাম্বারটা দাও। আমার কাছে ময়ূরের একটাই নাম্বার আছে, যেটাও ধরছে না। নাম্বারটা বলো। স্যার, ময়ূরের মোবাইল রিং হচ্ছে। এই নাম্বারটা ট্র্যাকিং এ ফেলে দাও। আমি কল্পনার টিম নিয়ে গুজরাট যাচ্ছি, তুমি মুম্বাই থেকে মনিটর করো। স্যার, এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরত্বে আছে গুজরাট। যদি আমরা এখনই বেরিয়ে পড়ি তাহলে মোটামুটি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। স্যার, আপনি নিশ্চয়ই কোথাও একটা ভুল করছেন। কোনো ভুল হয়নি আমার। আপনার স্ত্রী ভুল পথে পা দিয়েছেন। ট্রাফিকিং। স্যার, এটা কি করে হতে পারে? দেখুন, এখন তো ওই মেয়েটাকে বাঁচাতে যাচ্ছি আমরা। তারপর আমরা এবং আপনিও জানতে পারবেন যে আপনার স্ত্রী কিভাবে র্যাকেটে এসছে এবং কেন এসছে। স্যার 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 আমার কথাটা একটু শুনুন স্যার। স্যার, গুজরাটের একটা সোর্স আমায় বললো রমেশ দামোর কোনো ফার্টিলাইজারের বিজনেস করে। তোমার সোর্সকে হোল্ডে রাখো। আর হ্যাঁ, লোকাল পুলিশের কাউকে ইনফর্ম করার দরকার নেই। এই অপারেশনটার কথা যেন কেউ জানতে না পারে। ওকে স্যার। ঘরে নেই, তালা ভাঙো। বাবা, আমি আসছি। কোথায় যাচ্ছিস? বাবা, শান্তা কাকিমার সাথে দেখা হয়েছিল, বললো কি মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি হয়েছে? জানি না বাবা, জিজ্ঞেস করে আসছি। ফাতিমা, কি হয়েছে? রাবিয়া কোথায়? পুলিশ ওকে ধরতে গেছে। ধরতে গেছে মানে? কোথা থেকে? আমি জানি না। এই মঞ্জুটা মেয়েটার সাথে কি করলো এসব? একটা বুড়ো লোকের কাছে বেচে দিয়েছে। আমার রাবিয়াকে বেচে দিয়েছে। দামি জিনিস পাওয়ার লোভ তোমাকে এতটা নামিয়ে দিল? এতটা নিচে? আরে একবার তো ভেবে দেখতে পারতে হরিশের মনের অবস্থা কি হবে এটা জানতে পারলে। সারাটা জীবন এত বড় একটা বোঝা ওকে বয়ে বেড়াতে হবে। স্যার, ফোন পাওয়া গেছে। ময়ূর রামকে স্যার ওর মুম্বাইয়ের বাড়ি থেকে এটা পেয়েছে। গুড। আর 2 ঘন্টার মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব। স্যার, এই ময়ূরের ফোন থেকে রমেশ দামোরের নাম্বারটা পাওয়া গেছে। আর কিছুক্ষণ পরে আমরা অ্যাড্রেসটাও পেয়ে যাব। আগে ওকে ধরবো, তারপর জিজ্ঞেস করবো ওকে। চল। আচ্ছা রমেশ দা, মেয়েটা তোমার এবার। চললাম। আরে আপনারা কারা ভাই? রমেশ দামোর, বিয়ে করার খুব শখ হয়েছে না তোর? চল, তোর বিয়ে আমরা ভালো করে দেবো পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে। তুমি একদম ভয় পেও না, আমরা মুম্বাই থেকে এসেছি তোমাকে বাঁচাতে। হ্যাঁ, ওরা বলছিল আমার মা আর আব্বাসকে মেরে দেবে। তোমার আম্মি আর তোমার ভাই আব্বাস তোমার জন্য অপেক্ষা করছে। ওরা সবাই ঠিক আছে, যেমন তুমি ঠিক আছো, কারোর কিছু হয়নি। এসো। রাবিয়া জীবনকে নষ্ট করার বিফল চেষ্টা করা পুরো দলের বিরুদ্ধে অপহরণ আর ট্রাফিকিং এর চার্জ লাগানো হয়েছে। সবাইকে আইপিসি 363 ধারা
আর পক্সো মানে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে। বলবি কাজল, তোর মাকে কেন জেলে নিয়ে গেছে? আমার ওষুধের টাকার জন্য এমন কি কাজ করেছে তোর মা? কিছু তো বল। রাবিয়ার মেডিকেল পরীক্ষা করানো হয় আর সৌভাগ্যবশত কোনো রকম শারীরিক অ্যাসল্টের প্রমাণ সামনে আসেনি, কিন্তু তার মানসিক আঘাতের ক্ষত ঠিক হতে তো সময় লাগবে। লোভ একটা সত্যি, আর টাকার লোভ বেশিরভাগ মানুষকে কোনো না কোনো দিন নিজের কবলে আষ্টে পৃষ্ঠে বেঁধে নেয়, আর সেই মানুষটা সুযোগ খোঁজে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। কিন্তু এই লালসা যখন মনুষ্যত্বের বিবেকের গলা টিপে অসৎ পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তখন তা গিয়ে পৌঁছয় অপরাধের উঠোনে, আর যেখানে শুরু হয় নির্দয়তা আর নিষ্ঠুরতার মারাত্মক নৃত্য। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।